আমরা আজকে আলোচনা করব গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র নিয়ে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র নিয়ে আলোচনা করার আগে আমাদের আগে দুটি বিষয় জানতে হবে, যে ব্যাপন এবং নিঃসরণ কি এবং এদের মধ্যে পার্থক্য কি। তাহলে দেখো, ব্যাপন এবং নিঃসরণ, ব্যাপন এবং নিঃসরণ। তাহলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে প্রথম ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ কোনো কঠিন তরল বা বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলা হয়। তাহলে এখানে যে ব্যাপন বলতে আমরা বুঝি কি, যে কোনো মাধ্যমে পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। এবং এখানে নিঃসরণ বলতে আমরা বুঝি কি, যে সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল হতে নিম্ন চাপের অঞ্চলে সজোরে বেরিয়ে পড়া। এটা নিঃসরণ। তাহলে দেখো, সংজ্ঞার মধ্যেই আমরা দেখতে পাই যে এইখানে চাপের প্রভাব আছে, আর এখানে চাপের প্রভাব নেই। অর্থাৎ এখানে সমচাপে ঘটে আর এখানে ভিন্ন চাপে ঘটে ঘটনাটা। 3 নম্বরে আমরা আরেকটা পার্থক্য দিতে পারি, যে এটা একটা ধীর প্রক্রিয়া, আর এইখানে আমরা লিখতে পারি এটা একটা দ্রুত প্রক্রিয়া। তাহলে দেখো, যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই, যে কোনো মাধ্যমে ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, আর নিঃসরণ কিন্তু স্বতঃস্ফূর্ত না। এখানে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসা। তার মানে এখানে একটা চাপের প্রভাব আছে, সুতরাং নিঃসরণে চাপের প্রভাব আছে আর ব্যাপনে চাপের প্রভাব নেই ধরা যায়, যেহেতু সমচাপে ঘটে ঘটনাটা। ব্যাপনের ক্ষেত্রে এটা একটা ধীর প্রক্রিয়া, আস্তে আস্তে যায়, এবং নিঃসরণ একটা দ্রুত প্রক্রিয়া। তাহলে উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, দেখো উদাহরণ হিসাবে যদি আমরা বডি স্প্রেটা একটু চিন্তা করি, বডি স্প্রে। তাহলে বডি স্প্রেতে যখন তুমি চাপ দিলা, তখন সজোরে গ্যাসের বডি স্প্রে সিলিন্ডারের মধ্য থেকে গ্যাসটা বেরিয়ে আসে, স্প্রেটা। এবং সেই স্প্রেটা যখন তোমার গায়ে দাও, সেই গা থেকে যখন ঘ্রাণটা আমাদের নাকে আসে বা অন্য কারোর কাছে যায়, তখন সেটা কিন্তু ব্যাপন। তাহলে বডি স্প্রের ক্ষেত্রে প্রথমে ঘটে নিঃসরণ, এবং পরে ঘটে কি ব্যাপন। যেমন আরো উদাহরণ আছে, কাঁচা মানে পাকা কাঁঠালের ক্ষেত্রে। তো সেখানে কাঁঠালের থেকে যে ঘ্রাণটা বেরিয়ে আসে, সেখানে কাঁঠালের গায়ে যে সরু ছিদ্র আছে সেইখান থেকে বেরিয়ে আসে, সুতরাং সেটা নিঃসরণ। এবং পরে সারা ঘরে যেটা ছড়িয়ে যায় সেটা ব্যাপন। তাহলে বিষয়টা একটু খেয়াল করো, যে বডি স্প্রের মধ্যে যখন তুমি বডি স্প্রে চাপ দিবা, তখন প্রথমে সেটা সজোরে বেরিয়ে আসে, সুতরাং সেটা নিঃসরণ। এবং পরবর্তীতে যখন সেই ঘ্রাণটা তোমার শরীর থেকে বা ওই বডি স্প্রে থেকে বের হয়ে সারা ঘরে ছড়িয়ে যায়, তখন সেটা ব্যাপন। তাহলে আমরা দেখলাম ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য এবং উদাহরণ। এখন আমরা দেখব যে ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কে গ্রাহামের সূত্র। তাহলে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, দেখো গ্রাহামের ব্যাপন সূত্র। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে গ্রাহাম বলছে কি, যে প্রথমে আমার জানতে হবে ব্যাপন হার। তাহলে ব্যাপন হার কি? তাহলে দেখো, ব্যাপন হার আমরা ধরলাম টি সেকেন্ড সময়ে ভি আয়তন গ্যাস ব্যাপিত হয়। তাহলে 1 সেকেন্ড সময়ে আসে কত? ভি বাই টি।
তাহলে এই যে একক সময়ে যে পরিমাণ গ্যাস, যে আয়তনের গ্যাস ব্যাপিত হয় সেটাই হচ্ছে ব্যাপন হার। ঠিক আছে, তাহলে ব্যাপন হার সমান আমরা লিখতে পারি আর, এবং আর সমান লিখতে পারি v/t। তাহলে ব্যাপন হারের সংজ্ঞাটা হবে এইরকম যে একক সময়ে যে আয়তনের গ্যাস ব্যাপিত হয় তাকে ওই গ্যাসের ব্যাপন হার বলে। তাহলে ব্যাপন হারকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে আর ইকুয়াল লিখতে পারি v/t। ধরলাম যে t সেকেন্ড সময়ে v আয়তনের গ্যাস ব্যাপিত হয়, তাহলে 1 সেকেন্ড সময় হবে v/t, এটাই হচ্ছে আর। তাহলে আর এর আমরা একটা সংজ্ঞা লিখলাম। আর এর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একক সময়ে যে আয়তনের গ্যাস ব্যাপিত হয় তাকে ওই গ্যাসের ব্যাপন হার বলা হয়। এখন গ্রাহাম তাহলে কি সূত্র দিল? গ্রাহামের সূত্রটা হচ্ছে এই ব্যাপন হারের সাথে, অর্থাৎ আর সমানুপাতিক 1/√d। তার মানে এই ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব, ডি ইকুয়াল টু গ্যাসের ঘনত্ব। তাহলে দেখো এইখান থেকে আমরা বলতে পারি যে ব্যাপন হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই হচ্ছে আমার গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তাহলে দেখো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা হচ্ছে ব্যাপন হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল √d, অর্থাৎ বিপরীতভাবে সমানুপাতিক চিহ্ন হচ্ছে, বিপরীতভাবে সমানুপাতিক হচ্ছে কার? ঘনত্বের বর্গমূল। তাহলে ব্যাপন হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে একাধিক গ্যাসের জন্য এই সূত্রটা হবে R1/R2, অর্থাৎ যদি একাধিক গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি তার মানে আমরা লিখতে পারি √d2/d1। আবার দেখো যে ঘনত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে, অর্থাৎ ঘনত্ব বেশি হলে আণবিক ভর বেশি হয়, আণবিক ভর বেশি হলে ঘনত্ব বেশি হয়। তার মানে ডি এর সাথে এম এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তাহলে আমরা যদি এখান থেকে আণবিক ভরের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে m2/m1। খেয়াল করো, তাহলে আমরা আবার একটু পেছনে যাই। দেখো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, ব্যাপন হার। ব্যাপন হার বলতে আমরা বুঝি কি যে একক সময়ে যে আয়তনের গ্যাস ব্যাপিত হয় তাকে ওই গ্যাসের ব্যাপন হার বলা হয়। এবং ব্যাপন হার বলতে আমরা কি বুঝি যে একক সময়ের মধ্যে এই যে আর ইকুয়াল হচ্ছে v/t। তাহলে এই আর কিভাবে সম্পর্কিত? গ্রাহাম যে সূত্র দিচ্ছে সেইখানে ছিল যে ব্যাপন হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আর সমানুপাতিক 1/√d। আমরা জানি যে ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্কটা সমানুপাতিক। কারণ হচ্ছে কি, দেখো যে আমরা সূত্র জানি কি যে ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ হচ্ছে আয়তন। তাহলে এই আয়তনটা যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ একই পরিমাণ আয়তনের গ্যাস যদি ব্যাপিত হয়, তাহলে এখানে ডি এই আয়তন কনস্ট্যান্ট রাখলে আমাদের কার সাথে সম্পর্ক আসে? ডি সমানুপাতিক এম। তাহলে R1/R2 ইকুয়াল যেহেতু √d2/d1, সুতরাং আমরা লিখতে পারি √m2/m1। তাহলে এইভাবে আমরা ব্যাপন হারের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক স্থাপন করতে পারি। এবং এর সাথে দেখো আয়তনের সম্পর্ক কিরূপ হবে এবং তাপমাত্রার সম্পর্ক কিরূপ হবে। ধরি আমরা এইরকম একটা ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি যে আর এর সাথে আর ইকুয়াল হচ্ছে v/t, তাহলে টি হচ্ছে সময়। তাহলে R1 ইকুয়াল v1/t1, আবার R2 ইকুয়াল আমরা লিখতে পারি v2/t2 যদি দেখো t2। তাহলে যদি t1 ইকুয়াল t2 হয় তাহলে এই R1/R2 ইকুয়াল লিখতে পারি আমরা v1/v2। আবার যদি v1 ইকুয়াল v2 হয় তাহলে আবার আমরা লিখতে পারি যে R1/R2 ইকুয়াল t1/t2
T2। তাহলে এখানে শর্ত কি? এইখানে শর্ত হচ্ছে T1 ইকুয়াল T2 যদি হয়, আর এইখানে শর্ত হচ্ছে V1 ইকুয়াল যদি V2 হয়। তাহলে এক এক ক্ষেত্রে এক এক শর্ত, বিভিন্ন শর্তের সময় এই রাশিগুলো এক একটা এক একভাবে সংযুক্ত থাকে। তাহলে আমরা এখান থেকে আবার দুইটা সূত্র পেলাম যে R1/R2 ইকুয়াল হচ্ছে V1/V2, অথবা R1/R2 ইকুয়াল T1/T2। যদি একই আয়তন ব্যাপিত হয় তাহলে সময়ের উপর নির্ভরশীল, যদি একই সময় হয় তাহলে আয়তনের উপর নির্ভরশীল। সেহেতু যা কনস্ট্যান্ট হবে অপরটা সম্পর্কিত হবে, আমরা আগের সূত্রগুলাই দেখছি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, যে এইখানে ধরলাম এরকম টাইপের অঙ্ক তোমাদের আসে, অনেক বোর্ডে আসছে, যে একটা পাইপ আছে, সেই পাইপের মধ্যে এইখানে একটা গ্যাস আছে, এইখানে একটা গ্যাস আছে। এই যে মানে একটা পাইপ, এটার প্রস্থচ্ছেদটা সব জায়গায় সমান। তাহলে ধরলাম এই গ্যাসটা এতটুক L1 গেছে এবং বি গ্যাসটা L2। তাহলে এই যে এতটুকের যে আয়তন, সেই আয়তনটা আমরা ধরলাম V1, আর এতটুকের আয়তনটা ধরলাম আমরা V2। তাহলে দেখো এই যে V একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের সূত্রকে V ইকুয়াল টু টুয়াইস পাই আর এল, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র। তাহলে এইখান থেকে যদি আমরা এই সূত্রটাকে আনি, আবার খেয়াল করো, R1/R2 ইকুয়াল আমরা লিখতে পারি V1/V2 ইকুয়াল আমরা লিখতে পারি টুয়াইস পাই আর L1 টুয়াইস পাই আর L2। তার মানে এইখান থেকে আবার লিখতে পারি R1/R2 ইকুয়াল L1/L2। তাহলে R1/R2 ইকুয়াল L1/L2। তাহলে যদি সিলিন্ডার আকৃতি থাকে, অর্থাৎ সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সিলিন্ডার থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে R1/R2 L1/L2। তখনও কিন্তু শর্ত কি? T1 ইকুয়াল T2। তাহলে এই শর্তগুলো খেয়াল রাখতে হবে যে কোন শর্তে। তোমার এমসিকিউতে আসতে পারে যে এই সূত্রটার ক্ষেত্রে নিচের কোনটি ধ্রুবক, ঠিক আছে, তাপ অর্থাৎ সময়। আবার এখান থেকে দেখো যে তাপমাত্রার সাথে একটা সম্পর্ক আছে। তাহলে তাপমাত্রার সম্পর্কটা আমি একটু এদিকটায় দেখাই যে তাপমাত্রার সম্পর্কটা কীরকম। দেখো, তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে R সমানুপাতিক √T, অর্থাৎ বর্গমূলের সমানুপাতিক। তাহলে R1/R2 ইকুয়াল আসবে √T1/T2। তাহলে আমরা ব্যাপনের ক্ষেত্রে অনেকগুলো সূত্র পেলাম। এই সবগুলোর ব্যাপনের ক্ষেত্রে চাপ সমান, সকল ক্ষেত্রে চাপ সমান। তাহলে একটা বিষয় খেয়াল রাখবা, প্রশ্নে যখন ব্যাপন তোমাকে বের করতে বলা হবে তখন চাপ সমান ধরবা, এবং প্রশ্নে খেয়াল রাখবা যে চাপটা সমান আছে কিনা, সমান ক্ষেত্রে বলা হয়েছে কিনা। যদি সমান ক্ষেত্রে বলা হয় তাহলে এই সকল সূত্রগুলো, যদি অসমান হয় তাহলে আমরা সেটা দেখাবো একটু পরেই। তাহলে দেখো, তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে হচ্ছে এইখানে সূত্রটা হচ্ছে এইরকম, যে এখান থেকে কয়েকটা সূত্র আছে। দেখো যে গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে আমরা কি পাই। দেখো, গ্রাহামের ব্যাপন সূত্রে প্রথম পেলাম R সমানুপাতিক 1/√D, R সমানুপাতিক 1/√m, অর্থাৎ আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কম হবে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে যারা একটু স্বাস্থ্যবান মোটা তাদের ক্ষেত্রে দৌড়ানোর হারটা একটু কম, যারা পাতলা তারা একটু দৌড়াতে পারো বেশি, ব্যাপনটা মোটামুটি দৌড়ানোর মতো, ঠিক আছে। আবার R সমানুপাতিক V, R সমানুপাতিক T, R সমানুপাতিক √T। দেখো, তাহলে ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, আয়তনের সাথে সমানুপাতিক, আর এর সাথে টি এর সাথে অর্থাৎ সময়ের সাথে সমানুপাতিক, এবং তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক। এই প্রত্যেকটা ক্ষেত্রেই পি স্থির, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে পি স্থির। তার উপরে ভিত্তি করে এক এক সময় এক একটা স্থির থাকে। যেমন এইখানে ধরো তোমার যখন ভি এর সাথে সম্পর্ক, তখন পি তো স্থির আছেই, সেখানে টিটাও স্থির, অর্থাৎ সমান। উভয় ক্ষেত্রে, একাধিক ক্ষেত্রে যখন তোমার তুলনা করা হয়, এই যে আমরা এখানে দেখাচ্ছি। তাহলে এখন আমরা যদি এক লাইনে এই সূত্রগুলো সব লিখতে চাই, সেক্ষেত্রে সূত্রটা হবে এইরকম, যে আমরা এখানে একটু দেখো, আবার একটু আমরা প্রথম থেকে যাই, যে R1 এর ক্ষেত্রে আমরা পাই যে R1 ইকুয়াল R ইকুয়াল V/T। তাহলে R1 ইকুয়াল আমরা লিখতে পারি V1/T1, R2 ইকুয়াল টু লিখতে পারি V2/T2। যদি সময় সমান হয়, অর্থাৎ T1 T2 যদি সমান হয়, তাহলে R1 ইকুয়াল V1, R2 ইকুয়াল টু V2, যদি আমরা তুলনা করি, ঠিক আছে। তাহলে তুলনা করতে গেলে R1/R2 অর্থাৎ ভাগ দিলাম, তাহলে T1 T2 যেহেতু সমান, সুতরাং সেটা কাটাকাটি গেল, তাহলে থাকলো কি V1/V2।
আবার R1/R2 যদি V1V2 সমান হয় তাহলে T1/T2 থাকলো। এখন যদি সিলিন্ডারের ক্ষেত্রে হয়, সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, সেখানে এ গ্যাসটা এতটুকু গেল, বি গ্যাসটা এতটুকু আসলো, অর্থাৎ এখানে কি হলো, সময়টা সমান, এ যতটুকু সময় আসছে ঠিক এও ততটুকু সময় আসছে, সেজন্য এরা পরস্পর সংঘর্ষে মানে বিক্রিয়া হয়েছে। তাহলে এখানে R1/R2 ইকুয়াল আমরা জানি V1/V2 ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই RL1 টোয়াইস পাই RL2, টোয়াইস পাই এর বাদ গেল, তাহলে থাকলো R1/R2 আর L1/L2। তাহলে এই ক্ষেত্রে সময়টা স্থির। তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে যে অর্থাৎ ব্যাপন হার তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে R1/R2 ইকুয়াল √T1/T2। এখানে এইভাবে এরা সম্পর্কিত। দেখো, ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, আয়তনের সাথে সমানুপাতিক, টি এর সাথে সমানুপাতিক, এবং তাপমাত্রার সাথে অর্থাৎ সময়। এখানে একটা বিষয় মনে রাখবা যে এটা হচ্ছে সময় এবং এটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? এটা হচ্ছে সময় এবং এটা হচ্ছে তাপমাত্রা। তাহলে এখন এই সূত্রগুলা যদি আমরা এক লাইনে লিখতে যাই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, এক এক ক্ষেত্রে এক একটা স্থির, তারপরও মনে রাখার সুবিধার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে R1/R2 ইকুয়াল √M2/M1 ইকুয়াল √D2/D1 ইকুয়াল √, দেখো এই দুইটাই শুধু ব্যস্তানুপাতিক, আর সব কিন্তু সমানুপাতিক, ঠিক আছে? তাহলে তাপমাত্রা যদি লিখি তাহলে T1/T2, এই তিনটার সাথে রুট আছে, এরপরে যেগুলো আছে সময়ের সাথে কোনো রুট নাই, আয়তনের সাথে কোনো রুট নাই, দৈর্ঘ্যের সাথে কোনো রুট নাই। দেখো, তাহলে R1/R2 ইকুয়াল √M2/M1 √D2/D1, এই কয়টা হচ্ছে ব্যস্তানুপাতিক, এই সম্পর্কগুলা, এই দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এছাড়া যারা আছে সবাই সমানুপাতিক, এবং টি এর সাথে রুট আছে, সময় আয়তন দৈর্ঘ্য এর সাথে কোনো রুট নাই। তাহলে ভর ঘনত্ব তাপমাত্রা এর সাথে রুট আছে, তাপমাত্রা সমানুপাতিক। একটা সহজ বিষয় মনে রাখবো যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে ব্যাপন হার বাড়বে, মানে তোমার পিছনে যদি কেউ তাপমাত্রা লাগিয়ে দেয়, মানে একটু গরম লাগিয়ে দেয়, তাহলে তুমি ছুটাছুটি শুরু করে দিবা, তার মানে তোমার ব্যাপন হার বাড়লো। ঠিক সেইভাবে মনে রাখবা যে তাপমাত্রা বৃদ্ধি করে দিলে হইলো কি, যে তাপমাত্রা বৃদ্ধি করলা ব্যাপন হার বৃদ্ধি পাইলো। সময় বাড়িয়ে দিলা, তার মানে ব্যাপন বেশি হয়ে গেল। সময় স্থির করে আয়তন বাড়িয়ে দিলা, তাহলে কি ব্যাপন বৃদ্ধি পেল। তারপরে দৈর্ঘ্য বাড়িয়ে দিলা, তার মানে ব্যাপন হার বৃদ্ধি পেল, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা গ্রাহামের ব্যাপন হার সূত্র লিখতে পারি। এখন বিষয় হচ্ছে যদি তাপমাত্রা ঠিক থাকলো, চাপ ঠিক থাকলো, আয়তন ঠিক থাকলো, এগুলো হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে দেখো, নিঃসরণের ক্ষেত্রে সূত্রটা একটু পাল্টাবে। আমরা অনেক ক্ষেত্রেই বলি যে নিঃসরণ এবং ব্যাপনের সূত্র একই, আসলে একটু ভিন্নতা আছে। কারণ নিঃসরণের ক্ষেত্রে আমরা পড়ছি কি যে চাপ ভিন্ন, তাহলে চাপ যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে কি তোমার সূত্র এক হবে? কারণ এই সূত্রগুলো তো সব চাপ স্থির, ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো যেহেতু স্থির চাপে, খেয়াল করো এই সূত্রগুলো সব স্থির চাপে, যেহেতু ব্যাপন, এইগুলা কার সূত্র? ব্যাপনের সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে নিঃসরণের সূত্র আসছে। তাহলে নিঃসরণের ক্ষেত্রে যেহেতু চাপ ভিন্ন, এক এক ক্ষেত্রে এক এক চাপ, তাহলে খেয়াল করো যে R1/R2 ইকুয়াল, এইখানে চাপের একটা রাশি আসবে, আমরা সূত্র জানি কি M2/M1, তাহলে এইখানে চাপ যেহেতু ভিন্ন তাহলে P1/P2, অর্থাৎ চাপটা এখানে গুণ আকারে থাকবে, চাপের অনুপাত। তাহলে যদি আমরা ঘনত্বের সাপেক্ষে লিখি তাহলে R1/R2 ইকুয়াল P1/P2 ইন্টু √D2/D1। তাহলে একটা বিষয় বারবার খেয়াল করবা, অনেক ক্ষেত্রে স্কিপ করো তোমরা, যে মনে করি যে ব্যাপন নিঃসরণের ক্ষেত্রে সূত্র বুঝি একই, কিন্তু না, নিঃসরণের ক্ষেত্রে সূত্রটা ভিন্ন, কারণ সেখানে চাপ ভিন্ন, সুতরাং সেখানে চাপের রাশি আসবে। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কোথাও চাপের কোনো রাশি নাই। চাপ যখনই ভিন্ন হবে তখন ব্যাপন আর ব্যাপন থাকবে না, তখন সেটা নিঃসরণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আবার খেয়াল করো, যখন ব্যাপনের উপরে চাপ প্রয়োগ করবে তুমি, তখন সেই ব্যাপন কি হবে? নিঃসরণ। তখন আর ব্যাপন থাকবে না, ব্যাপন নিঃসরণ একই, কিন্তু চাপের ভিন্নতা আছে। তাহলে চাপ প্রয়োগ করলাম, নিঃসরণ হলো। তাহলে চাপ যখন ভিন্ন থাকবে তখন সূত্রটা একটু ভিন্ন হবে। এখন খেয়াল করবো যে অঙ্কের ক্ষেত্রে তোমার কাছে নিঃসরণ বের করতে বলা হয়েছে নাকি ব্যাপন বের করতে বলা হয়েছে। যদি বলা থাকে যে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, তাহলে এই সূত্রগুলো লিখবা। যদি বলা থাকে এ ও বি এর ক্ষেত্রে কোনটির মধ্যে নিঃসরণের হার বেশি, তাহলে এই সূত্রগুলো লিখবা। এখন বিষয় হচ্ছে নিঃসরণ ক্ষেত্রে যদি চাপের কোনো ভিন্নতা না থাকে তখন তো এই রাশিটা 1 হয়ে যায়।
এখানেও যা মান বসাইলা এখানেও তখন কিন্তু দেখো নিঃসরণ আর ব্যাপন সমান। ঠিক আছে, তাহলে যখনই চাপ ভিন্ন থাকবে তখন ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু চাপ ভিন্ন না থাকলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনো পার্থক্য নাই। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। আমি একটা গাণিতিক সমস্যার মাধ্যমে তোমাদেরকে দেখাই। দেখো আমি ক্যালকুলেশনটা করবো না, কারণ হচ্ছে আমার হাতে ক্যালকুলেটর নেই। তোমরা ক্যালকুলেশনটা করো, আমি অঙ্কের পার্থক্যটা একটু দেখাই। দেখো এইরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো এই আছে গ্যাস, এখানে ধরো কার্বন ডাইঅক্সাইড আছে, চাপ আছে ধরো মানে 2 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এবং এইখানে একটা বি গ্যাস আছে, এখানে ধরো অ্যামোনিয়া আছে NH3, এখানে আছে ধরো 1.5 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এখন এই যে গ্যাস দুটার মধ্যে যদি তোমাকে বলা হয় যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া 1 নম্বরে ব্যাপন হার কার বেশি, দেখো কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার মধ্যে কার ব্যাপন হার বেশি, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে যখনই ব্যাপন হারের কথা বলা হবে তখন তোমাকে পরোক্ষভাবে বলে দেয়া আছে যে এইখানে চাপ পরস্পর সমান, অর্থাৎ P1 P2 সমান। সুতরাং এখানে তুমি সরাসরি R1/R2 ইকুয়াল আর অর্থাৎ √M2/M1 দিয়ে অঙ্ক শেষ। কিন্তু যদি বলা থাকে যে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া এর মধ্যে নিঃসরণ হার বেশি কোনটি, দেখো এটা কিন্তু একটা বোর্ডেও আসছে তোমাদের এই কোশ্চেনটা, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে নিঃসরণ হার বেশি কোনটি। তাহলে যখনই নিঃসরণের কথা বলা হয়েছে তখনই তোমার কাছে বুঝতে হবে যে এইখানে P1 নট ইকুয়াল টু P2 এবং এখানে তথ্য দেওয়াও আছে যে P1 আর P2 পরস্পর সমান না। তার মানে তখন তুমি সূত্র ব্যবহার করবা R1/R2 ইকুয়াল P1/P2 ইন্টু √M2/M1। আশা করি বুঝতে পারছো। আবার খেয়াল করো, যখন তোমাকে বলা হবে কোশ্চেনে যে ব্যাপন হার কোনটির বেশি এ এবং বি এর মধ্যে, তখন তুমি কোনো চাপের প্রভাবের দিকে তাকাইবা না। এখানে যদিও চাপ বেশি কম দরকার নেই, কারণ হচ্ছে ব্যাপনের কথা বলা হয়েছে। কিন্তু যদি তোমাকে নিঃসরণ হারের কথা বলা হয় তখন বুঝতে হবে যে এই পাত্র থেকে বের হইতে আছে, এই পাত্র থেকে বের হইতে আছে, এবং নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই চাপ ভিন্ন। সুতরাং এই ক্ষেত্রে তোমার এইভাবে সূত্রটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম কিছু বোর্ডের কোশ্চেন আছে, আমি এই আরেকটা ক্লাসের পরে থেকেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করাতে শুরু করব। তখন আশা করি তোমাদের এই সমস্ত সমস্যাগুলো চলে যাবে। এখন আমরা দেখাবো